শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পবন খেরার গ্রেপ্তারিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে অগ্রিম জামিনে স্বস্তি, প্রায় 1,000 টাকা বৃদ্ধি এলপিজি সিলিন্ডারে, হৃদয় বিদারক দৃশ্য, নৌকাডুবির ঘটনায় উদ্ধার মা ও 4 বছরের শিশুর জড়িয়ে ধরা দেহ। আনিপুরে যাতায়াত সংকট নিরসনে মাঠে বিধায়ক বিজয় মালাকার। রবিবারেই চালু ফুটব্রিজ, 20 দিনের মধ্যে বেইলি সেতুর প্রথম ধাপ শেষের লক্ষ্য। আইকনিক ফাইন্যান্স কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করল পুলিশ, নজরে শ্রীকোনার 2 মাফিয়া দালালও। শিলচরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী, পরকীয়া সম্পর্কে আপত্তি জানানোয় খুন, অভিযোগ বাইয়ের। বিরোধীর 3 গগৈর জন্য হতাশার খবর বয়ে আনল বুথ ফেরত সমীক্ষার ফল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আকাশ চুয়া বাড়া তবু নীরব কেন্দ্র, মোদী সরকারকে কড়া প্রশ্ন ক্ষুব্ধ শীর্ষ আদালতের। মন্দিরে অপমান, বুঝে আলাদা বসার নির্দেশ, দলিত বিক্ষোভে উত্তপ্ত গুজরাট। কর্ণাটকের ক্ষমতায় থাকছেন সিদ্ধারামাইয়া, মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা খারিজ মল্লিকার্জুন খাড়গের। এবং সর্বশেষ খবরটি হলো এমন অস্ত্র ব্যবহার করব হার্ট অ্যাটাক হতে পারে, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেস নেতা পবন খেরা বড় স্বস্তি পেলেন। আপাতত তাকে গ্রেপ্তার করতে পারবে না আসাম পুলিশ। দেশের সর্বোচ্চ আদালত তার অগ্রিম জামিন মঞ্জুর করেছে, ফলে পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতার থেকে সুরক্ষা পেলেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পবন খেরার অগ্রিম জামিন আবেদনের শুনানি শেষে রায় সংরক্ষিত রাখা হয়েছিল। আসাম পুলিশ তার বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির মামলা দায়ের করে। অভিযোগ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীকে নিয়ে মন্তব্য করার পরই এই মামলা রুজু হয়। আজ বিচারপতি জে.কে. মহেশ্বরী ও এ.এস. চন্দুরকরের বেঞ্চ পবন খেরাকে অগ্রিম জামিন দেয়। শুনানিতে খেরার পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি যুক্তি দেন, অভিযোগ মানহানির হলেও এক্ষেত্রে গ্রেপ্তারের কোনো প্রয়োজন নেই। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কিন্তু গ্রেপ্তার জরুরি নয়। অন্যদিকে অসম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জামিনের বিরোধিতা করে দাবি করেন, খেরা নাকি ভুয়ো দাবি প্রতিষ্ঠার জন্য পাসপোর্ট সহ একাধিক জাল নথি ব্যবহার করেছেন। এই ঘটনার সঙ্গে অন্য কেউ বা কোনো বিদেশি যুগ আছে কিনা তা জানতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তিনি আদালতে জানান। পরবর্তী খবরটি হলো, এক ধাক্কায় প্রায় 1,000 টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। আজ 1 মে থেকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 994 টাকা বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে। আন্তর্জাতিক যুদ্ধের আবহে জ্বালানি সংকটের জেরেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ালো 3,202 টাকায়। দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের তুলনায় কলকাতাতেই দাম সব থেকে বেশি বেড়েছে। পরবর্তী খবরটি হলো, এক হৃদয় বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উদ্ধারকারী থেকে শুরু করে উপস্থিত মন্ত্রী ও আধিকারিকরাও। জল থেকে উদ্ধার করা হয়েছে এক মা ও তার 4 বছরের শিশু পুত্রের দেহ, যারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে থাকা অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মধ্যপ্রদেশের জবলপুরে বার্গিবাদের জলাধারে এক ভয়াবহ নৌকাডুবি ঘটনার উদ্ধার কাজের দ্বিতীয় দিনে আজ শুক্রবার এমন দৃশ্য ফুটে উঠে এ পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ প্রায় 30 জন যাত্রী নিয়ে একটি ক্রুজ বোট জলাধারে ঘুরছিল। সেই সময় আচমকা প্রবল ঝড় ও জোড়ো হাওয়া শুরু হলে জল উত্তাল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে যাত্রীরা চিৎকার করে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও শেষ রক্ষা হয়নি এবং নৌকাটি মাঝ জলাধারে উল্টে যায়। এখনও পর্যন্ত 22 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পর থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় পুলিশ ও প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। মন্ত্রী রাকেশ সিং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত মা ছেলের মৃতদেহ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল স্বামীকে। ধৃত বিরুমিয়া শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা মুকামমোড় এলাকার বাসিন্দা। বিরুমিয়ার পত্নী রাবিয়া বেগমের মৃত্যু ঘটে গত 28 এপ্রিল রাতে। তিনি ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা।
বীরু মিয়া রাবিয়াকে অচেতন অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাবিয়ার বাবার বাড়ি জিরিগার দিগরি এলাকায়। ঘটনা নিয়ে তার সম্পর্কিত ভাই শিলচর সদর থানায় বীরু মিয়াকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন। বাবার বাড়ির লোকেরা জানিয়েছেন, বছর 6 আগে বীরু মিয়ার সঙ্গে বিয়ে হয় রাবিয়ার। তাদের 2 ছেলেও রয়েছে। বড় ছেলের বয়স প্রায় 5 বছর, ছোট ছেলে 3 বছরের। কিছুদিন ধরে বীরু মিয়া অন্য এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই খবর পেয়ে রাবিয়া আপত্তি জানানোয় তারপর নির্যাতন শুরু করেন। এ নিয়ে সামাজিকভাবে বিচারও হয়েছে। এসবের মাঝে মাস 2 আগে তারা জানতে পারেন বীরু মিয়া নাকি ওই মহিলাকে বিয়ে করে নিয়েছেন। বিয়ের পর থেকে রাবিয়ার পর বীরু মিয়ার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গত 28 এপ্রিল রাতে বীরু মিয়া তাদের ফোন করে জানান রাবিয়া খুবই অসুস্থ। এই খবর পেয়ে তারা দ্রুত শিলচরে ছুটে আসেন। বীরু মিয়ার বাড়িতে গিয়ে জানতে পারেন রাবিয়াকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর মেডিকেলে পৌঁছে দেখেন রাবিয়া মৃত। সে সময় তারা রাবিয়ার গলায় রশি দিয়ে ফাঁস পরানো সহ শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন দেখতে পান। এসব দেখে তাদের সন্দেহ হয় বীরু মিয়া রাবিয়াকে খুন করেছেন। তাদের সন্দেহ জেগে ওঠার মধ্যেই বীরু মিয়া ময়নাতদন্ত বিনে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি শুরু করেন। এতে ঘটনাটা যে হত্যাকাণ্ড এ নিয়ে তাদের আর সন্দেহের অবকাশ থাকেনি। তাই তারা সঙ্গে সঙ্গেই ব্যাপারটা জানান পুলিশকে। পুলিশ সেখান থেকেই পাকড়াও করে বীরু মিয়াকে গ্রেফতারের পর বুধবার পুলিশটা তাকে আদালতে পেশ করে আদালতের অনুমতিতে তাকে 2 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এদিকে বীরু মিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে রাবিয়া নিজেই ফাঁসিতে ঝুলে পড়েছিলেন। ঝুলন্ত রাবিয়াকে দেখতে পাওয়ার পর তিনি ভেবেছিলেন দেহে প্রাণ রয়েছে। একথা ভেবে তাকে নামিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যদিও পুলিশের বক্তব্য, অভিযোগের সপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পরই বীরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী খবরটি হলো আকাশ চুয়া বাড়া তবু নীরব কেন্দ্র। মোদী সরকারকে কড়া প্রশ্ন ক্ষুব্ধ শীর্ষ আদালতের। বিমান যাত্রার খরচ দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কখনো উৎসব, কখনো জরুরি পরিস্থিতি। সুযোগ পেলেই কয়েক গুণ বেড়ে যাচ্ছে টিকিটের দাম। এই অনিয়ন্ত্রিত বাড়া বৃদ্ধির বিরুদ্ধে এবার সরব দেশের শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানির শুরুতেই আদালত প্রশ্ন তুলে, গত বছরের নভেম্বর মাসে নোটিশ দেওয়ার পরও কেন এখনও পর্যন্ত কেন্দ্র কোনো হলফনামা জমা দেয়নি। বারবার সময় দেওয়ার পরও সরকারের নীরবতায় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা। কেন্দ্রের আইনজীবী আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করতে চাইলে আদালত সরাসরি জানতে চায় তাতে হলফনামা জমা দিতে বাধা কোথায়। 3 বার সময় পাওয়ার পরও কেন জবাব নেই, এই প্রশ্নে কার্যত চাপে পড়ে কেন্দ্র। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী 8 মের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দিতেই হবে এবং দেরির কারণও ব্যাখ্যা করতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 11 মে। এই মামলার সূত্রপাত এক জনস্বার্থ আবেদন থেকে। সমাজকর্মী এস লক্ষ্মীনারায়ণ অভিযোগ করেছেন বেসরকারি বিমান সংস্থাগুলি অযৌক্তিকভাবে যাত্রীদের উপর অতিরিক্ত খরচ চাপাচ্ছে। আগে যেখানে নির্দিষ্ট ওজন পর্যন্ত লাগেজ বিনামূল্যে নেওয়া যেত, এখন সেই সীমা কমিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত ওজন বা একাধিক ব্যাগের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা। আবেদনকারীর দাবি, যে পরিষেবাগুলি আগে টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল, এখন সেগুলিকেই আলাদা করে আয়ের উৎস বানানো হচ্ছে। এর ফলে সাধারণ যাত্রীদের উপর আর্থিক চাপ বাড়ছে। শীর্ষ আদালত আগেও এই বাড়া বৃদ্ধিকে শোষণ বলে উল্লেখ করেছিল। বিশেষ করে উৎসবের মরশুম বা জরুরি পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির বাড়তি ভাড়া ধার্য করা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতিদের মতে এই ধরনের অস্বচ্ছ মূল্য নির্ধারণ এবং পরিবর্তনশীল ভাড়া সাধারণ মানুষের চলাচলের অধিকারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পরবর্তী খবরটি হলো স্বাধীনতার এত বছর পরেও জাতপাতের বিভাজনের কড়া বাস্তব ফের সামনে এলো গুজরাটে। জুনাগড় জেলার বিশাবাজার তালুকের এক গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুললেন দলিত সম্প্রদায়ের মানুষজন। ঘটনা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় রামজি মন্দিরে পটোৎসব ও প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামবাসীদের জন্য সমবেত বুঝের ব্যবস্থা ছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানে দলিতদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, বুঝের সময় তাদের আলাদা বসে খেতে বলা হয় বলেও দাবি উঠেছে। এমনকি কিছু ক্ষেত্রে তাদের খাবারের থালা গ্লাস সরিয়ে ফেলা হয় এবং বাড়ি থেকে নিজস্ব বাসন আনার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন দলিত সম্প্রদায়ের সদস্যরা।
তাদের বক্তব্য, খাবার থেকে শুরু করে পানীয় জল সব ক্ষেত্রেই পৃথক ব্যবস্থা করা হয়েছিল তাদের জন্য, যা স্পষ্টভাবে সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরে। ঘটনায় অজয় ভাই চতুর্বাই বরিচা নামে এক ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে 5 জনের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতির উপর নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। অন্য এক অভিযোগকারী উমেশ নাগুয়ান জানান, এত বছর পরেও এমন মানসিকতা মেনে নেওয়া যায় না। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, বিরোধীর 3 গগৈর জন্য হতাশার খবর, বয়ে আনল বুথ ফেরত সমীক্ষার ফল। গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈর দল একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের ম্যাজিক যে কোনো কাজে দেয়নি, তা বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলে নিশ্চিত হয়েছে। কেননা সমীক্ষার সম্ভাব্য ফলাফলে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যে বিজেপির নেতৃত্বে ফের এনডিএ সরকার গড়বে। এমনকি প্রার্থী হিসেবে 3 গগৈর ক্ষেত্রেও বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলে হতাশার খবর বয়ে নিয়ে এসেছে। সমীক্ষার সম্ভাব্য ফলাফল বলছে, যোরহাট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর পরাজয়ের সম্ভাবনা বেশি। হুয়াং কেন্দ্রে লুরিনজ্যোতি গগৈ এবং শিবসাগরে অখিল গগৈর ক্ষেত্রে 50-50 বলা হয়েছে। অর্থাৎ অখিল এবং লুরিন জিততেও পারেন, আবার পরাজয়েরও সম্ভাবনা রয়েছে। যোরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর বিরুদ্ধে গৌরব গগৈকে দাঁড় করিয়ে চমক দিয়েছিল কংগ্রেস, কিন্তু শুরু থেকেই বিজেপি প্রার্থী গোস্বামীর পাল্লা ছিল ভারী। পরিকল্পনামাফিক প্রচার করেছিলেন তিনি, কিন্তু প্রচারে পিছিয়ে পড়েছিলেন প্রার্থী গৌরব, কেননা গোটা রাজ্যে প্রচার করতে হয়েছে তাকে। ফলে যোরহাটে তেমন প্রচার করতে পারেননি গৌরব। এছাড়া প্রার্থী হিসেবে গৌরবের গ্রহণযোগ্যতাও ছিল তুলনামূলকভাবে কম, কেননা যোরহাট বাসিন্দাদের মতে গৌরব সাংসদ হিসেবে রয়েছেনই। তাই তিনি জিতলে ফের যোরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে, ফলে নতুন নির্বাচনের কোনো প্রয়োজন নেই। সাংসদ হিসেবে কাজ করাটাই ভালো গৌরবের। যোরহাটবাসীর এই ধারণায় অনেকটাই পিছিয়ে পড়েছিলেন গৌরব। বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফলও বলছে গৌরবের পরাজয় নিশ্চিত। সমীক্ষার সম্ভাব্য ফলাফল নিয়ে বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামী বলেন, নির্বাচনে জিতলে খুশি হব, গৌরবের প্রতিও সহানুভূতি থাকবে। হয়তো মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন গৌরব, কিন্তু এই স্বপ্ন সাকার হতে সময় লাগবে তার। তিনি বলেন, গৌরব প্রতিদ্বন্দ্বিতা করলেও পরিকল্পনা মাফিক লড়াই করেননি। লোকসভা নির্বাচনের পরিবেশ আলাদা ছিল। সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর ভেবেছিলাম আসামের স্বার্থে কাজ করবেন গৌরব, কিন্তু হঠাৎই দলের দায়িত্ব নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েন তিনি। কিন্তু তার জায়গায় আমি হলে যোরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে একটু হলেও চিন্তা করতাম। অর্থাৎ যোরহাট কেন্দ্রে গৌরবের প্রতিদ্বন্দ্বিতা যে উচিত হয়নি, সেটাই বুঝিয়েছেন বিজেপি প্রার্থী গোস্বামী। সেই সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে ফের নির্বাচিত হলে যোরহাট কেন্দ্রের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিজেপি প্রার্থী। এদিকে হুয়াং কেন্দ্রে অসম জাতীয় পরিষদের প্রার্থী লুরিনজ্যোতি গগৈর বিরুদ্ধে রয়েছেন বিজেপি প্রার্থী চক্র গগৈ, কিন্তু শুরু থেকেই লুরিনের প্রার্থিত্ব নিয়ে কম বিতর্ক হয়নি। ভোটারদের মন জয়ে তেমন সক্ষম হননি লুরিন। স্থানীয় প্রার্থী না হওয়ায় ওই কেন্দ্রের অধিকাংশ মানুষ লুরিনের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে নিয়েছিলেন। বিজেপি প্রার্থী চক্র গগৈর কাজকর্মেও অসন্তুষ্ট ছিলেন মানুষ, কিন্তু ওই কেন্দ্রে কে জিতবেন তা নিয়ে বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফল স্পষ্ট নয়। দুজনের ক্ষেত্রে 50-50 বলা হয়েছে। তবে লুরিন যে এবার হারবেন তা নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপি প্রার্থী চক্র গগৈর। অন্যদিকে শিবসাগর কেন্দ্রের উপর এবার সবার নজর রয়েছে। ওই কেন্দ্রে রাইজোর দলের প্রার্থী অখিল গগৈর বিরুদ্ধে প্রথমে ছিলেন অসম গণ পরিষদের প্রার্থী প্রদীপ হাজারিকা, কিন্তু শেষ মুহূর্তে কুশল দুয়ারিকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে সমীকরণ পাল্টে দেয় বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই সমস্যার মুখে পড়তে হয় অখিলকে। বিজেপি এবং অসম গণ পরিষদ শিবসাগর কেন্দ্রে বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করায় অখিল গগৈর সব পরিকল্পনা ভেস্তে যায়। তবে শিবসাগরে অখিলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কুশলের। তবে কার জয় নিশ্চিত তা নিয়ে বুথ ফেরত সমীক্ষার সম্ভাব্য ফলাফল স্পষ্ট নয়। দুজনের ক্ষেত্রে বলা হয়েছে 50-50। পরবর্তী খবরটি হল, আলিপুরে যাতায়াত সংকট নিরসনে মাঠে বিধায়ক বিজয় মালাকার। রবিবারেই চালু ফুটব্রিজ, 20 দিনের মধ্যে বেইলি সেতুর প্রথম ধাপ শেষের লক্ষ্য। টানা বর্ষণ ও পাহাড়ি ডলের জেরে শিংলা নদীর বয়াল স্রোতে গত মঙ্গলবার আলিপুর বাজার সংলগ্ন অস্থায়ী বাঁশের সেতু ভেসে যাওয়ার পর কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় রামকৃষ্ণনগর সমজেলার বিস্তীর্ণ এলাকা।
কয়েক হাজার মানুষের নিত্যদিনের যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ায় স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ব্যবসায়ী সকলের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে ওঠে। বাজার ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা এবং জরুরি পরিষেবার উপরও এর প্রভাব ব্যাপকভাবে পড়ে। ফলে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ তীব্র আকার ধারণ করছিল সাধারণ মানুষের মধ্যে। এই প্রেক্ষাপটে জনদুর্ভোগ লাঘবে আলিপুরে ছুটে যান স্থানীয় বিধায়ক বিজয় মালাকার। তিনি নির্মীয়মান বেইলি সেতু ও বিকল্প ফুটব্রিজের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনকালে কাজের গতি, প্রযুক্তিগত দিক এবং গুণগত মান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ঠিকাদার সংস্থা ও পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য কড়া নির্দেশ দেন বিধায়ক। তার স্পষ্ট বার্তা, সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, তবে কোনোভাবেই মানের সঙ্গে আপোষ করা চলবে না। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত ভার বহনের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে আলিপুরের প্রধান সেতুটি, যা দীর্ঘদিন ধরে রামকৃষ্ণনগর এলাকার লাইফলাইন হিসেবে পরিচিত ছিল। সেতু ভেঙে পড়ার পর থেকেই বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে বাধ্য হন এলাকাবাসী। আগামী 20 দিনের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর গুয়াহাটি থেকে প্রয়োজনীয় লোহার সামগ্রী এনে সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে সাধারণ মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ কমাতে যুদ্ধকালীন তৎপরতায় লোহার জয়েন্ট ও কাঠ দিয়ে একটি অস্থায়ী ফুটব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের দাবি, আগামী রবিবারের মধ্যেই এই ফুটব্রিজ নির্মাণ সম্পন্ন করে বিকেলের মধ্যে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে অন্তত পায়ে হেঁটে নদী পারাপারের একটি নিরাপদ ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।